আমি খুব খুশি হইতাম আপনাদের মধ্য থেকে যদি কেউ সেটা করতেন। যেমন আমরা সবাই শুনতাম, আপনাদের মধ্য থেকে কেউ একজন যদি সূচিগুলা টান দিয়ে বলতেন, খুবই ভালো লাগতো। বাট এরকম একটা অ্যাক্টিভ স্টুডেন্ট এখনো পাচ্ছি না। এরকম অ্যাক্টিভ স্টুডেন্ট তো দরকার আছে ভাই। এরকম অ্যাক্টিভ স্টুডেন্ট যদি হইতে পারেন আমি আসলে খুশি হব। তো আজকে আমি আগেও বলেছিলাম, আজকেও আবার পড়াচ্ছি আমি নিজেই। আশা করব কেউ ইচ্ছাকৃতভাবে, আমি আজকে যেভাবে এই রিভিশনটা দিব সেভাবে কেউ ইচ্ছাকৃতভাবে করবেন, এই রিভিশনটা দিবেন। ঠিক আছে? আচ্ছা, লেটস স্টার্ট। দণ্ডবিধি 1860 সালের 45 নং আইন। 2 ধারা বাংলাদেশের অভ্যন্তরে বা ভিতরে, 3 ধারা বাংলাদেশের বাইরে, 4 ধারা রাষ্ট্রের সীমানার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ। 5, এই আইন দ্বারা অন্যান্য আইন প্রভাবিত হবে না, ক্ষুণ্ণ হবে না। 6, সংজ্ঞাসমূহ ব্যতিক্রমসমূহ সাপেক্ষ হবে। 14, রাষ্ট্রের কর্মচারী। 17, সরকার। 19, জজ। 20, বিচারালয়। 21, সরকারি কর্মচারী। 21, সরকারি কর্মচারী। তারপর হচ্ছে 22, স্থাবর অস্থাবর সম্পত্তি। 28, জালকরণ বা নকলকরণ। 29, দলিল। 30, মূল্যবান জামানত। 34, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কার্যাবলী। 35, কতিপয় ব্যক্তি কর্তৃক কোন অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত কাজের জন্য প্রত্যেকেই দায়ী। 36, আংশিক কাজ করা বা না করার ফলে কৃত অপরাধ। 37, কোন অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। 38, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। 39, স্বেচ্ছাকৃতভাবে। 40, অপরাধ। 40 এর পরে আমরা চলে যাই ডিরেক্ট 51, হলফ। হলফ বা শপথ। 52, সদ্বিশ্বাস বা সরল বিশ্বাস। 52 শতাংশ ক, আশ্রয়। যাক, চ্যাপ্টারের নাম বলি নাই। তো এই পর্যন্ত 2 চ্যাপ্টার শেষ হয়েছে। এবার অধ্যায় 3, দণ্ডসমূহ বা দণ্ড সম্পর্কিত। ধারা 53, দণ্ডসমূহ। 54, সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 55, সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে। 57, দণ্ডের মেয়াদ সময়ের ভগ্নাংশ। 60, অর্থদণ্ড, না সরি, 60 হচ্ছে কারাদণ্ড কতিপয় ক্ষেত্রে সম্পূর্ণ সশ্রম বা বিনাশ্রম হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে আংশিক সশ্রম এবং বাকি অংশ বিনাশ্রম হতে পারে। এটা হলো 60 ধারা। 63, অর্থদণ্ডের পরিমাণ। 64, অর্থদণ্ড অনাদায়ে মানে অর্থদণ্ড না দিলে আদালত কারাদণ্ড দিতে পারে। 65, অর্থদণ্ড অনাদায়ে আদালত যে কারাদণ্ড দিবে তার সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 অধিক হবে না। আচ্ছা, 65 গেল, এটা 65। 66, অর্থদণ্ড অনাদায়ে আদালত যে কারাদণ্ড দিবে তা অপরাধের প্রকৃতি অনুযায়ী সশ্রম বা বিনাশ্রম হতে পারে। 67, কেবল অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড হবে বিনাশ্রম, মানে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি হলো শুধু অর্থদণ্ড, শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে শাস্তি হবে বিনাশ্রম। আচ্ছা, তো কত টাকার জন্য কত টাকা? 50 টাকা পর্যন্ত যদি জরিমানা করা হয়, 50 টাকা পর্যন্ত যদি জরিমানা করা হয় সেক্ষেত্রে কারাদণ্ড হবে 2 মাস পর্যন্ত। 100 টাকা পর্যন্ত যদি জরিমানা করা হয় আর এই 100 টাকা পর্যন্ত জরিমানাটা পরিশোধ না করে তাহলে শাস্তি হবে 4 মাস পর্যন্ত। 100 টাকার বেশি যে কোনো পরিমাণ অর্থের জন্য অনধিক 6 মাস কারাদণ্ড হবে। এই হলো 67 ধারা। 68 ধারা বলতেছে, 68 ধারা বলতেছে, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? একটু জানাবেন তো। মানুষজন চলে যাচ্ছে কেন? পড়া কি ভালো লাগতেছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 68 বলতেছে, অর্থদণ্ড পরিশোধ করা হলে কারাদণ্ড শেষ হয়ে যাবে। 69, অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ড শেষ হয়ে যাবে। 70, 6 বছরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা পরিশোধ না করে যদি কোনো অপরাধী মারা যায় তাহলে তার ত্যক্ত সম্পত্তি বা রেখে যাওয়া সম্পত্তি থেকে ইহা আদায় করা যাবে। 70 ধারা। আজকে আমরা পড়বো 71 ধারা থেকে। এই 70 ধারা পর্যন্ত আমরা সূচি পড়ছি। এখানে যারা শুনতেছেন বা ক্লাস করতেছেন, আমি আশা করব আগামী ক্লাসে
আজকে যতটুকু পড়াবো মানে এই এক সপ্তাহ থেকে যতটুকু যাবো, আপনারা এক থেকে এই অতটুকু সূচিটা নেক্সট ক্লাসের শুরুতে কেউ একজন বলবেন, আমরা সবাই শুনবো। আমাদের এই যতটুকু ধারা পড়া হবে অতটুকু ধারা পর্যন্ত পড়ার পরে এরপর আমরা নতুন করে শুরু করব। দেখি কালকে কার সাহস আছে, সাহস করে কে সূচিটা না দেখে বলতে পারে। বা দেখেও বলতে পারেন, সমস্যা নেই, আপনি সূচিটা নিজের খাতায় লিখে নেন। লিখে নিয়ে যখন বলবেন তখন দেখে দেখে বলেন। তাও তো আপনার চর্চা হচ্ছে, পড়া হচ্ছে। এই কাজটা যদি সবাই করতে পারেন খুবই ভালো হবে। আমি এক একদিন এক একজনকে দায়িত্ব দিব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সামনে বাড়ি। আচ্ছা, এবার আমরা সামনে বাড়ি। খুবই গুরুত্বপূর্ণ আজকের পড়াটা। কারণ আমরা একটু পরেই ঢুকবো সাধারণ ব্যতিক্রমের মধ্যে, যেখান থেকে যে চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসে পরীক্ষায়, যেটা 76 থেকে 106 পর্যন্ত সাধারণ ব্যতিক্রম, চতুর্থ অধ্যায়। তো এই 76-এর আগে কয়েকটা ধারা বাকি আছে, সেগুলো আমরা একটু শেষ করে নেই। তো আজকের ধারা হচ্ছে 71। 71 ধারাতে বলতেছে, কতিপয় কাজের সমন্বয়ে একটি অপরাধ গঠিত হলে একটি অপরাধের শাস্তি প্রদান করা হবে। তবে কাজসমূহ দ্বারা স্বতন্ত্র অপরাধ হলে স্বতন্ত্র শাস্তি হবে। বইয়ের ভাষায় বলছি, এবার বাংলা ভাষায় বলবো, সহজ ভাষায় বলবো, বোঝানোর মতো ভাষায় বলবো। এবার মূল কথা বোঝেন। হ্যাঁ, মূল কথা হলো এখানে 71, 72, 73, 74 একটাও ধারা মুখস্থ রাখার দরকার নেই। ভিতরের কথাগুলো কি সেটা মাথায় ঢোকান। এখানে এমসিকিউ আসবে, এর বাইরে কিছু আসবে না। যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা আমি বলেই দিব। তাহলে বলি, 71 দ্বারা তো বলতেছে কতিপয় কাজ। কাজ কি তো বুঝেন, কোনো কিছু করাকেই কাজ বলে। যেমন আমি যদি সজীব নামক এক ব্যক্তিকে একটা বেত দিয়ে আঘাত করি, গ্রামের ভাষায় যদি বলি বাড়ি দেই, তাহলে একটা বাড়ি দিলে একটা কাজ হলো। কত সময় পরে আরেকটা বাড়ি দিলাম, দুটা কাজ হলো। আরেকটা বাড়ি দিলাম, তিনটা কাজ হলো। তো এরকমই প্রত্যেকটা আঘাতে কিন্তু এক একটা কাজ তৈরি হচ্ছে। তো বলতেছে কতিপয় কাজ, কতিপয় কাজ মানে একের অধিক কাজ। একের অধিক কাজের দ্বারা একটা অপরাধ গঠিত হলে একটা অপরাধের শাস্তি প্রদান করা হবে। এখন আমি যে তারে লাঠি দিয়ে বাড়ি দিলাম, আমি যে তারে লাঠি দিয়ে আঘাত করলাম, এই অপরাধটার নাম কি হবে? এই অপরাধটা কি হবে? এই অপরাধটার নাম হবে আঘাত। এই অপরাধটার নাম কি হবে? আঘাত হবে। তার মানে আপনি যতটাই আঘাত লাঠি দিয়ে তাকে হিট করেন না কেন তার গায়ে, এই অপরাধের নাম একটাই হবে, আঘাত। তার মানে যেহেতু অপরাধের নাম একটা আঘাত, যেহেতু অপরাধের নাম আঘাত, তাহলে অনেকগুলো কাজের কারণে যেহেতু এখানে একটাই অপরাধ হয়েছে, তাহলে তার শাস্তিটা হবে কেবল একটাই শাস্তি হবে, আঘাতের শাস্তি হবে। তাহলে আঘাতের যে শাস্তি আছে সেই শাস্তি তাকে দেওয়া যাবে। আঘাতের যে শাস্তি সেই শাস্তিটা তাকে দেওয়া যাবে। তাহলে আমি একটু আবার ফিনিশিং দিই। যদি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সাজা হইতো, তাহলে সে যদি কাউকে বেত দিয়ে 10টা বাড়ি দেয়, সে যদি বেত দিয়ে কাউকে 10টা বাড়ি দেয়, তাহলে প্রত্যেকটা বাড়ির জন্য যদি 1 বছর সাজা হয় বা 6 মাস সাজা হয়, তাহলে 10টা বাড়ির জন্য কিন্তু 5 বছর অথবা 10 বছরের কারাদণ্ড হবে। কিন্তু দেখা যাচ্ছে কি বলেন তো, দেখা যাচ্ছে ওই 10টা বাড়ি দিয়ে সে একটাই অপরাধ করেছে, যার নাম হলো আঘাত। যার নাম হলো আঘাত। তাহলে আঘাতের শাস্তি যদি 2 বছর হয়, তাহলে 10টা কি যদি 100টা বাড়িও দেয়, শাস্তি 2 বছরই হবে। তাহলে 71 ধারার কথা হলো অনেকগুলো কাজ হোক সমস্যা নাই, কিন্তু ওই অনেকগুলো কাজের কারণে অপরাধ যদি একটা হয়, তাহলে একটা অপরাধের শাস্তি পাবে। আর যদি এই কাজ সমূহের দ্বারা স্বতন্ত্র অপরাধ হয়, যেমন আমি প্রথমে সজীবকে মারলাম, আঘাত করলাম লাঠি দ্বারা, কত সময় পরে আবার রাজীবকে পাই, রাজীবকে আঘাত করলাম, এবার কিন্তু দুইজন মানুষের গায়ে আলাদা আলাদা ভাবে আঘাত করা হইলো। অথবা অপরাধের প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদা ভাবে যদি অপরাধ করা হয়, যেমন চুরি করতে গিয়ে চুরিও করলো, আগুনও লাগাইলো, অগ্নিকাণ্ড ঘটাইলো, বা অন্য যে কোনো ক্রাইম করলো, তাহলে যদি অপরাধের নামটা ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে প্রত্যেকটা অপরাধের জন্য শাস্তি হবে। আর যদি তার কাজ 1000টা কাজ হয় আর অপরাধের সংজ্ঞা অনুযায়ী শুধু একটা অপরাধ হয়, তাহলে শাস্তি একটা অপরাধেরই হবে। এই হলো 71 দ্বারা, বুঝছেন? বেশি ভাঙিয়ে বোঝাতে গেলে আমাদের সময় নষ্ট হবে। আমি মূল কথাটাই বলে যেতে চাচ্ছি যে কাজ যতগুলো করো, অপরাধ যদি একটা হয় তাহলে একটা অপরাধের শাস্তি হবে।
আর এখানে আগে সজীবকে মারছিলাম, এটা একটা অপরাধ ছিল। এরপরে আবার রাজীবকে মারলাম, তো রাজীব তো আলাদা ব্যক্তি, এই জন্য আলাদা অপরাধ তৈরি হলো। এই জন্য রাজীবের জন্য আবার আলাদা অপরাধ তৈরি হবে। তাহলে এর যে এখানে হলো 2 বছর, রাজীবকে মারার কারণে আবার হলো 2 বছর, এই হলো 4 বছরের সাজা। এবার কি বুঝতে পারছেন আপনারা 71 ধারাটা? প্রশ্ন থাকলে মন খুলে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে 71 ধারা নিয়ে? আচ্ছা, তো এখানে আমরা সামনে বাড়ি 71-এর পরে হচ্ছে 72 ধারা। বলতেছে কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির শাস্তি। আচ্ছা, 72 ধারা কি বলতেছে, একটা মানুষ যদি বেশ কয়েকটা অপরাধ করে থাকে, মানে একটা মামলাতে, কোন একটা মামলায় সজীব নামক ব্যক্তির বিচার হচ্ছে, একটা মামলায় সজীব নামক ব্যক্তির বিচার হচ্ছে, সেই বিচারে দেখা গেল সে 3-4টা অপরাধ করছে। একটু আগে 71 ধারাতেই তো বলে আসলাম অপরাধ কিভাবে আলাদা আলাদা হয়। এক লোক চুরি করতে গেল, গিয়ে চুরি করলো, আবার মারধর করলো, তারপরে আবার ওই যে দর্শন করলো। তো দেখা গেল প্রত্যেকটা কাজে আলাদা আলাদা ভাবে অপরাধ তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আলাদা আলাদা অপরাধ বুঝাইলাম। 72 ধারাতে বলতেছে যদি এরকম কোনো ব্যক্তির নামে অনেকগুলো অপরাধের বিচার চলতে থাকে, তাহলে আদালত যদি মনে করে যে সে যে সত্যিকারের অপরাধ করছে এটা বোঝা যাচ্ছে না, মানে তার অপরাধ সম্পর্কে আদালত সন্দিহান, আদালতের সন্দেহ হচ্ছে সে কি অপরাধ করেছে নাকি করে নাই, যদি অপরাধটা এরকম সন্দেহের মধ্যে থাকে, তাহলে এখানে যতগুলো অপরাধ তার বিরুদ্ধে, যতগুলো অপরাধের অভিযোগ এসেছে, ওই অপরাধগুলোর মধ্যে যে অপরাধের সাজা সবচেয়ে কম, সেই অপরাধের শাস্তিটাই তাকে দেওয়া হবে। এই হলো 72 ধারা। কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির শাস্তি। কতিপয় অপরাধের একটির জন্য দোষী, মানে সে 3-4-5টা অপরাধ করছে, এর মধ্যে সে আসলেই অপরাধ করছে কিনা এটা নিয়ে আদালত সন্দিহান, তাহলে এই এতগুলো অপরাধের মধ্যে তাকে একটা অপরাধের শাস্তি দেওয়া হবে। যে এই 3-4টা অপরাধের মধ্যে যে অপরাধের শাস্তি সবচেয়ে কম, সেই অপরাধের শাস্তি তাকে দেওয়া হবে। তার মানে 72 ধারাটা আমাদের জন্য একেবারে ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য বলে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। তো ভিতরে বলতেছে কতিপয় অপরাধের মধ্যে যে অপরাধের জন্য দোষী তা সন্দেহপূর্ণ হলে কতিপয় অপরাধের মধ্যে যে অপরাধের শাস্তি কম, সেই অপরাধের দণ্ড হবে। 72 ধারাতে গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা বুঝলাম, মূল কথাটা বুঝলাম। 71 ধারাতে বলতেছে অনেকগুলা কাজের মাধ্যমে যদি একটা অপরাধ হয় তাহলে একটা অপরাধের শাস্তি হবে, আর অনেকগুলা কাজের মাধ্যমে যদি একাধিক অপরাধ হয় তাহলে একাধিক অপরাধের শাস্তি হবে। 72 ধারাতে এসে বলতেছে যে কোনো ব্যক্তি কতিপয় অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর ওই অপরাধগুলোর জন্য যখন তার বিচার হচ্ছে, তখন আদালত যদি তার অপরাধ সম্পর্কে সন্দিহান থাকে বা সে আসলেই অপরাধ করেছে কিনা এই বিষয়ে আদালতের সন্দেহ থাকে, তাহলে ওই অপরাধগুলোর মধ্যে যে অপরাধের শাস্তি সবচেয়ে কম সেই অপরাধের সাজা তাকে দেওয়া হবে 72 দ্বারা। এবার 73, 74, 75। 73, 74 গুরুত্বপূর্ণ ধারা এমসিকিউর জন্য, 75 গুরুত্বপূর্ণ ধারা এমসিকিউ প্লাস লিখিত দুইটার জন্যই, এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা দুইটার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 73 থেকে এখন আমরা একটু মনোযোগ দিতে পারি, একটু বেশি মনোযোগ প্রয়োজন হবে। হ্যাঁ, তো 73 ধারার শিরোনাম হচ্ছে নির্জন কারাবাস। তো 73 ধারাতে শুরুতেই বলতেছে নির্জন কারাবাস 3 মাসের অধিক হবে না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নির্জন কারাবাস সর্বোচ্চ কত মাসের হতে পারে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, তাহলে কত মাস হতে পারে? 6 মাস হতে পারে নাকি? যার এখানে শব্দ নাই একটু আনমিউট করে কথা বলবেন, তাহলে ভালো লাগবে, ক্লাসটা মজা হবে, মজার একটা ক্লাস হবে। হ্যাঁ, কার এখানে শব্দ নাই? একদম নিরিবিলি পরিবেশে কে আছেন? হৃদয়, রবিউল, ফরহাদ, এদের মধ্যে সবার সবার মধ্যেই, মানে আমি একটু নাম উল্লেখ করলাম আর কি, যেহেতু তারা ছেলে মানুষ, তো সবার ক্ষেত্রেই যার এখানে শব্দ নাই, নিরিবিলি পরিবেশ, আহ, সে পাল। হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন করলে একটু উত্তর দিয়ে নিই। বলতেছে নির্জন কারাবাসের মেয়াদ সর্বোচ্চ কতদিন হবে? হ্যাঁ, তাহলে নির্জন কারাবাসের মেয়াদ সর্বোচ্চ কতদিনের হবে বলতে পারবেন? বলেন তো। আমি একটু আগে বলে গেছি, আবার লাইনটা বলি, আমি লাইন বলবো, এই লাইন থেকে প্রশ্ন ধরবো, এই প্রশ্নের উত্তরটা আপনারা সাথে সাথে দিবেন, তাহলে মজা হবে। আচ্ছা, তাহলে আবার বলি। এখানে বলতেছে যে নির্জন কারাবাস 3 মাসের অধিক হবে না, তার মানে কি বল? হ্যাঁ, নির্জন কারাবাসের মেয়াদ 3 মাসের অধিক হবে না। পরীক্ষা যদি প্রশ্ন আসে
তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নির্জন কারাবাস সর্বোচ্চ কতদিন হতে পারবে বা সর্বোচ্চ কত মাস হতে পারে, উত্তর হলো, আচ্ছা অপশন বলে দিই, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। কত মাস হতে পারে? 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। কত মাস হতে পারে? 3 মাস হতে পারে। আচ্ছা, এবার বলতেছে সশ্রম কারাদণ্ড। হ্যাঁ গুড, হ্যাঁ গুড। আচ্ছা এবার বলতেছে সশ্রম কারাদণ্ড 6 মাসের অধিক। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা সামনে বাড়ি বলতেছে যে সশ্রম কারাদণ্ড 6 মাসের অধিক না হলে নির্জন কারাবাসের মেয়াদ হবে অনূর্ধ্ব 1 মাস। তার মানে বোঝা গেল, একটা জিনিস মনে রাখবেন, নির্জন কারাবাস হবে কেবলমাত্র যারা সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হয় তাদের জন্য। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নির্জন কারাবাস কাদেরকে দেওয়া হবে, সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে, বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে, উভয় ধরনের অপরাধীকে, কোনটিই না। তাহলে উত্তর হবে অনলি সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীদের কি নির্জন কারাবাসের সাজা দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে বলতেছে যে যার সাজাটা হবে 6 মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড, তাকে 1 মাসের জন্য নির্জন কারাবাস দেওয়া যাবে। আচ্ছা, এটা আমরা কতদিন একটানা দিবে সেটা পরের ধারাতে পড়বো, 74 ধারাতে পড়বো যে একটানা 14 দিনের অধিক নির্জন কারাবাস দেওয়া যাবে না। তো এটার লিমিট আছে, সেটা 74 ধারাতে শিখবো। এখন শিখি যার দণ্ড যার দণ্ড হবে সশ্রম দণ্ড 6 মাস পর্যন্ত, তাকে 1 মাসের নির্জন কারাবাস দেওয়া যাবে। নির্জন কারাবাস তো বুঝেন, নির্জন মানে যেখানে কোনো জন নাই, মানে মানুষ নাই, যেখানে যেখানে কোনো মানুষ নাই সেটা হচ্ছে নির্জন। যেখানে কোনো মানুষ নাই সেটা হচ্ছে নির্জন। ঠিক আছে, তো বলতেছে এই কারাবাসে নির্জন কারাবাস বলতে একটা কক্ষ থাকবে। ওই যে আল্লাহ মাফ করুক, আমরা কিছু আগে আয়নাঘরের নাম শুনেছি, মানে এই ধরনের একটা ঘর যেখানে আর কোনো মানুষ থাকবে না, এটা হচ্ছে নির্জন কারাবাস। ছোট একটা কক্ষ থাকবে, ওইটাতে একজনকে ফেলে রাখবে, শুধু খাবারের টাইমে তাকে কটা খাবার দেওয়া হবে, তার সাথে আর কেউ কোনো কথাবার্তা বলবে না। এটাই তার একটা মানসিক শাস্তি। আপনি একবার কল্পনা করে দেখেন, আপনি যদি 6 ঘন্টা এক জায়গায় চুপচাপ বসে থাকেন, কেউ আপনার সাথে কথা না বলে, আপনি কারোর সাথে কথা না বলেন, এক কোনায় বা একটা রুমের ভিতরে 6 ঘন্টা বসে আছেন, শাস্তি হিসেবে এই অবস্থায় আছেন, আপনার কিন্তু অনেক খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে। এই হচ্ছে কথা। তাহলে আমরা 73 ধারায় পড়তেছি নির্জন কারাবাস, বলতেছে নির্জন কারাবাস একটা অপরাধীকে যখন নির্জন কারাবাসের শাস্তি দেওয়া হবে, তখন তাকে সর্বোচ্চ 3 মাসের এই নির্জন কারাবাস দেওয়া যাবে। তো সশ্রম কারাদণ্ড যদি হয় 6 মাস পর্যন্ত, নির্জন কারাবাস দেওয়া যাবে 1 মাসের জন্য। আচ্ছা, এবার সশ্রম কারাদণ্ড যদি দেওয়া হয় 6 মাসের বেশি, 12 মাসের কম, তাহলে ওই যে ছয়ের ডাবল আর কি, 12 মাস মানে 1 বছর, তাহলে নির্জন কারাবাস হবে 2 মাসের। আর যদি সশ্রম কারাদণ্ড হয় 1 বছরের বেশি, যে কোনো বছরের জন্য, তাহলে নির্জন কারাবাস হবে অনধিক 3 মাসের জন্য। এই 73 ধারা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? থাকার কথা না। 73 ধারার মূল কথা, 3 মাসের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না। যদি সশ্রম কারাদণ্ড হয় 6 মাস পর্যন্ত, তাহলে 1 মাসের নির্জন কারাবাস দেওয়া যাবে। মানে সে 6 মাস শাস্তি ভোগ করবে, এর মধ্যে 1 মাস নির্জন একা থাকবে, আর 5 মাস সবার সাথে থাকবে। যদি তার কারাদণ্ড হয় 1 বছর পর্যন্ত, তাহলে নির্জন কারাবাসে থাকবে 2 মাস। যদি শাস্তি হয় 1 বছরের অধিক যে কোনো সময়ের জন্য, তাহলে তার নির্জন কারাবাসের মেয়াদ হবে 3 মাস। এখন সে কি 3 মাস একটানা নির্জন কারাবাসে থাকবে, একা একা থাকবে? না। 74 ধারা বলতেছে নির্জন কারাবাসের মেয়াদ হবে একটানা 14 দিনের অধিক হবে না। তার মানে একটানা 14 দিনের বেশি নির্জন কারাবাস হবে না। তাহলে যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে একটানা কতদিনের জন্য নির্জন কারাগারে রাখা যায়, নির্জন কারাগারে বা নির্জন কারাবাসে রাখা যায়, আসামিকে নির্জন কারাবাসে রাখা যায়, উত্তর হবে 14 দিনের জন্য, একটানা 14 দিনের জন্য। এর মধ্যেও কথা আছে, এই যে আপনি আপনি সে হচ্ছে ধরেন 5 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হয়েছে বা 6 বছরের জন্য দণ্ডনীয় হয়েছে, তো এই 6 বছরের মধ্যে সে কিন্তু 3 মাস নির্জন কারাবাসে থাকবে। 6 বছরের মধ্যে সে 3 মাস হচ্ছে নির্জন কারাবাসে থাকবে। একটু পানি খেয়ে নি দাঁড়ান। আলহামদুলিল্লাহ।
তো এই 3 মাস সে নির্জন কারাবাসে থাকবে। ৭৪ ধারা সে বলতেছে সে 3 মাস একটানা থাকবে না, সে হচ্ছে একটানা 14 দিন থাকতে পারবে নির্জন কারাবাসে, একটানা 14 দিন থাকতে পারবে। আবার 14 দিনের পরে মাঝখানে আবার সে সবার সাথে মিলেমিশে থাকবে। অর্থাৎ নির্জন কারাবাসের আগে এবং পরে বিরতি থাকবে, নির্জন কারাবাসের আগেও পরে বিরতি থাকবে। আমরা 14 দিন নির্জন কারাবাসে ভোগ করার পরে আবার 1 মাস বা 2 মাস সবার সাথে থাকবে, 1-2 মাস পরে আবার 14 দিন দিবে। এইভাবে তার হচ্ছে 3 মাস নির্জন কারাবাস কাটা হয়ে গেলে তার হচ্ছে ওই ওই শাস্তিটা শেষ। এরপরে সবার সাথেই যেভাবে জেলে থাকে সেভাবে থাকবে, কারাগারে যেভাবে থাকে সেভাবে থাকবে। আচ্ছা, এরপরে বলতেছে সশ্রম কারাদণ্ড তো একটু আগে আমরা পড়লাম, 6 মাস পর্যন্ত হলে 1 মাসের নির্জন কারাবাস দিবে। এবার সশ্রম কারাদণ্ড যদি 6 মাসের কম হয় তাহলে কি হবে? 6 মাসের কম কিন্তু 3 মাসের বেশি যদি হয় তাহলে কোনো মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না। 7 দিনের বেশি কোনো মাসে নির্জন কারাবাস দেওয়া যাবে না। তার মানে একটা লোক ধরেন 3 মাসের বেশি, মানে 3 মাস 10 দিন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইলো। তাহলে 3 মাসের মধ্যে বলতেছে যেহেতু সে 6 মাসের কম অথবা 3 মাসের বেশি সময়ের জন্য দণ্ডনীয় হয়েছে, তাই ওই 3 মাসের মধ্যে কোনো মাসেই তাকে 7 দিনের বেশি নির্জন কারাবাসে দেওয়া যাবে না। আমরা প্রথম বলছিলাম নির্জন কারাবাসে টানা 14 দিন দেওয়া যায়, কিন্তু এখন বুঝলাম যে 6 মাসের কম 3 মাসের বেশি যদি তার সাজাটা হয় তাহলে কোনো মাসে টানা 7 দিনের বেশি দেওয়া যাবে না। তার মানে সে যদি 4 মাসের কারা সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হয় তাহলে তার প্রতি মাসে 7 দিন করে দিতে হবে। তাহলে 4 মাসের 4 7 28, 28 দিন মানে 1 মাস। 1 মাস কিন্তু নির্জন কারাবাস থাকা যাচ্ছে। তাহলে একটানা 14 দিন দিয়ে তাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার দরকার নাই। এইভাবেই এটা তৈরি হয়েছে। এই হলো 74 ধারা। তাহলে আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকার কথা না। নির্জন কারাবাস নিয়ে আবার যদি বলি, 73 ধারা নির্জন কারাবাস। নির্জন কারাবাস হচ্ছে সর্বোচ্চ 3 মাস দেওয়া যাবে। যদি কারো সশ্রম কারাদণ্ড হয় 6 মাস পর্যন্ত তাহলে 1 মাসের নির্জন কারাবাস দেওয়া যাবে। যদি হয় 12 মাস পর্যন্ত 2 মাসের কারাদণ্ড নির্জন কারাবাস দেওয়া যাবে। যদি হয় 1 বছরের বেশি, 5 বছর 10 বছর 20 বছর মানে যে কোনো পরিমাণ বছরের জন্য তাকে 3 মাস পর্যন্ত নির্জন কারাবাসে রাখা যাবে। তো 74 ধারা এসে বলতেছে নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না, একটানা 14 দিনের বেশি তাকে রাখা যাবে না এবং পূর্বে ও পরে বিরতি থাকবে। এবং সশ্রম কারাদণ্ড যদি 3 মাসের বেশি হয় তাহলে কোনো মাসে 7 দিনের বেশি তাকে নির্জন কারাবাসে রাখা যাবে না। এই হলো 74 ধারা। এতটুকু বুঝছেন আপনারা? এতটুকু বুঝছেন? আপনারা একটু ওই যে আইডিতে একটু নিজেদের নাম লিখে রাখবেন। এই যে খুরশেদ আপা লিখে, তানজিম, পিঙ্কি, ফরহাদ, হৃদয়, রবিউল, আতিক, এই যে সবার নাম আছে এগুলো ভালো লাগে, রাহুল, ফাহমিদা। কিন্তু একজনের নাম আমি হ্যাঁ, আবার আবার রেকর্ডিংটা শুনে নিবেন, হ্যাঁ। আর অবশ্যই সবার প্রতি আমার পরামর্শ, আমার এই রেকর্ডিং এই ক্লাস করার পরে বা ভিডিও রেকর্ডিং দেখার পরে মেইন বইটা আবার রিডিং করবেন, মেইন বইটা আবার রিডিং করবেন। তাহলে মেইন বইয়ের কঠিন ভাষাটা আপনার মাথায় ঢুকবে, কারণ আমি তো সহজভাবে বলে দিচ্ছি, ওইটা তখন ক্যাচ করবে, তখন আপনার যে ধারণ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। যে আমি এখন সবার নাম বললাম, একজনের নাম বলতে পারতেছি না, উনি নাম দিচ্ছে ডিফারেন্ট। তো কাইন্ডলি সবাই এই নামগুলো ইউজার নেমটা নিজের নাম দিবেন, তাহলে একটু কোনো প্রয়োজন হলে নাম ধরে রাখা যাবে। আচ্ছা, আমরা সামনে বাড়ি। 75 ধারা থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বর্ধিত দণ্ড কাকে বলে, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এই বর্ধিত দণ্ডের প্রধান ধারা হচ্ছে দণ্ডবিধির 75 ধারা। এটার সুচিটার নামই হলো বর্ধিত দণ্ড। তো যাই হোক, নাম দিলে ভালো হয়। আপনার হচ্ছে জিমেল যেটা থাকে থাকুক, সমস্যা নাই, কিন্তু এখানে যে মিট অ্যাপে যে এসে আপনি আইডি খুলছেন ওইখানে আপনার ইউজার নেমে আপনার নাম দিলে এখানে নাম চলে আসবে। ওখানে আপনার নাম দেন নাই দেখে জিমেল থেকে একটা অংশ চলে আসছে। আচ্ছা, তো আমরা 75 ধারা পড়তেছি বর্ধিত দণ্ড। বর্ধিত দণ্ড জিনিসটা কি?
বইয়ে যেভাবে লেখা আছে আমি প্রথমে ওই বইয়ের লেখাটাকে কনভার্ট করে সহজ ভাষায় বলি, তাহলে বুঝতে পারবেন। বলতেছে দণ্ডবিধি 1860-এর অধ্যায় 12 ও 17 এর অধীনে, তার মানে দণ্ডবিধিতে যতগুলো অধ্যায় আছে এর মধ্যে অধ্যায় 12 ও অধ্যায় 17। অধ্যায় 12 কি কেউ বলতে পারবেন? অধ্যায় 17 হচ্ছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ। অধ্যায় 12 কি কেউ বলতে পারবেন? অধ্যায় 12 নাকি ওজন সংক্রান্ত অপরাধ নাকি অধ্যায় 12? কার কাছে বই আছে একটু দেখে বলেন তো আমাকে। অধ্যায় 12 নাম কি দণ্ডবিধির? মুদ্রা। হ্যাঁ, মুদ্রা ও স্ট্যাম্প। গুড, ভেরি গুড। হ্যাঁ, তার মানে বোঝা গেল অধ্যায় 12 ও অধ্যায় 17। তাহলে দণ্ডবিধিতে যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো অধ্যায় আছে, এর মধ্যে শুধুমাত্র অধ্যায় 12 ও অধ্যায় 17 এর অধীনে যদি কেউ কোনো অপরাধ করে, হ্যাঁ, অধ্যায় 12 হচ্ছে মুদ্রা ও স্ট্যাম্প বা সরকারি স্ট্যাম্প। স্ট্যাম্প, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে 12 অধ্যায় হচ্ছে মুদ্রা ও সরকারি স্ট্যাম্প, আর 17 হচ্ছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ। তাহলে এই মুদ্রা সংক্রান্ত অপরাধ যদি কেউ করে, আর সে যে অপরাধটা করছে সেই অপরাধটার শাস্তি যদি হয় 3 বা ততোধিক বছরের জন্য, অথবা 17 অধ্যায় অনুযায়ী সম্পত্তি সংক্রান্ত অপরাধ যদি কেউ করে, আর যে অপরাধটা সে সে করছে তার শাস্তি যদি হয় 3 বা ততোধিক বছরের জন্য, তো শাস্তি ভোগ করে সে বের হইলো, জেল থেকে বের হইলো, বের হয়ে সে আবার সেম অপরাধ করলো, আবার সেম অপরাধ করলো। তো যেহেতু একবার সে সাজা ভোগ করে বের হয়েছে, বের হয়ে আবার সেম অপরাধ করছে, এবার এবার আইন বলতেছে তাকে আর আগের মতো সেম সাজা দেওয়া যাবে না, তাকে বর্ধিত দণ্ড দিতে হবে। তাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, আর নাহলে তাকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে হবে। এই কথা বলা হচ্ছে 75 ধারাতে। এই কথা বলা হচ্ছে কোথায়? 75 ধারাতে। 75 ধারাটা আবার বলি, 75 বর্ধিত দণ্ড। দণ্ডবিধি 1860-এর 12 ও 17 অধ্যায়ের অধীনে কেউ 3 বা ততোধিক বৎসরের জন্য কোনো অপরাধে দণ্ডিত হওয়ার পর পুনরায় একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সেই ব্যক্তি অনুরূপ প্রত্যেক অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে। এই হলো 75 ধারা। এবার পরীক্ষা যদি প্রশ্ন আসে বর্ধিত দণ্ড কাকে বলে, এবার উত্তর লিখে দিতে হবে। কোন ব্যক্তি দণ্ডবিধি 1860-এর 12 ও 17 অধ্যায়ের অধীনে 3 বা ততোধিক বৎসরের জন্য কোনো অপরাধে দণ্ডিত হওয়ার পর পুনরায় একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সংশোধনের জন্য আদালত নির্ধারিত দণ্ডের অতিরিক্ত যে দণ্ড প্রদান করেন তাকে বর্ধিত দণ্ড বলে। তাহলে কি নির্ধারিত দণ্ডের অতিরিক্ত? যেমন সে আগে চুরি করে 3 বছরের সাজা পাইছিল, সে আগে চুরি করে 3 বছরের সাজা পাইছিল, 3 বছর সাজা ভোগ করার পরে দেখা গেল সে আবার চুরি করলো, তাহলে এবার আহ, এবার আইন বলতেছে কি, তাকে তার জন্য চুরির জন্য তো সাজা ছিল, 3 বছরের সাজা ছিল, এবার আদালত বলতেছে নির্ধারিত দণ্ডের অতিরিক্ত যে দণ্ড তাকে প্রদান করা হবে তাকে বর্ধিত দণ্ড বলে। মূল কথাটা বুঝছেন? নির্ধারিত দণ্ডের যে অতিরিক্ত দণ্ড, তাকে আবার 3 বছর দেওয়ার কথা ছিল কিন্তু এবার তাকে 10 বছর দেওয়া হয়েছে, কারণ সেম অপরাধ সে আগে করছে। কিন্তু অধ্যায় 12 অধ্যায় 17 ছাড়া যদি অন্যান্য চ্যাপ্টারের আন্ডারে কেউ এই ধরনের অপরাধ বারবার 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 করে, তবুও তাকে বর্ধিত সাজা দেওয়া হবে না। কেবলমাত্র অধ্যায় 12 ও অধ্যায় 17 এর অধীনে, এবং শাস্তিটা যদি হয় 3 বা ততোধিক বছরের জন্য, তাইলেই বর্ধিত সাজা দেওয়া যাবে। বোঝা গেল? এতটুকু বুঝছেন? আচ্ছা, এবার বর্ধিত দণ্ড নিয়ে কোন কোন আইনের কোন কোন জায়গায় কি কি কথা আছে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে আহ, দণ্ডবিধির 75 ধারা বর্ধিত দণ্ড। আমরা কিন্তু হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? গুড। আচ্ছা, 200 আমরা আমরা আমি কিন্তু আবারও বলতেছি আমরা কিন্তু ফৌজদারি পড়ে শেষ করছি। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা ফৌজদারি পড়ে অলরেডি শেষ করছি, এখন আমরা পেনাল কোড পড়তেছি। তো পেনাল কোডের যে ধারাটা ফৌজদারির যে ধারাটাকে ধরবে সেটা একসাথে মিউচুয়াল করে নেবেন, ম্যাচ করে নেবেন, মিলাইয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই খুবই ভালো হবে। আর নাহলে এই ধারাগুলো মিলাইতে পারবেন না, এগুলো চিরদিন আলাদা আলাদা থেকে যাবে। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ,
যেমন এখানে বর্ধিত দণ্ড কথাটা গুরুত্বপূর্ণ, মানে বর্ধিত দণ্ড মানে কি, যে দণ্ডটা বাড়াইয়া দেওয়া হয় সেটা হচ্ছে বর্ধিত দণ্ড। যতটুকু দেওয়ার কথা ছিল তার থেকে দণ্ডটা আরো বাড়াইয়া দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বর্ধিত দণ্ড। তো এই বর্ধিত দণ্ড কথাটা কোথায় কোথায় আছে? আমার কথা হলো আপনারা নামের সাথে ধারা টানবেন। ধারার সাথে যদি নাম টানেন কোনোদিন মিলাইতে পারবেন না। আপনারা হচ্ছে নামের সাথে ধারা টানবেন। ধারা নাম কি বর্ধিত দণ্ড। এই বর্ধিত দণ্ড কোথায় আছে? দণ্ডবিধির ৭৫ ধারায় আছে। আর কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির ২২১ ধারার ৭ উপধারায় আছে। হ্যাঁ, হ্যালো, অস্ত্র আইনের, আচ্ছা যাক, অস্ত্র আইনেও বর্ধিত দণ্ড আছে। আহ, ওই কত ২৫ না, না কত ছিল? যাক, অস্ত্র আইনের ধারাটা আমি ভুলে গেছি। হ্যাঁ, ২০ ক হইতে পারে। তো হ্যাঁ, ২০ ক, রাইট। আর ২৫ হচ্ছে তল্লাশি। আচ্ছা, তো এখন এই যে বর্ধিত দণ্ড, দেখেন অস্ত্র আইনে যে গুড, তাদের পড়া আছে খুবই ভালো। তো এই যে বর্ধিত দণ্ড, এই কথাটার সাথে যে যে আইনের ধারাগুলো আছে ওই ধারাগুলোকে টেনে মিলাই ফেলতে হবে। তাহলে আমরা বর্ধিত দণ্ডের মেইন ধারা হচ্ছে দণ্ডবিধির ৭৫ ধারা। এরপরের মেইন ধারা হচ্ছে সিআরপিসি ২২১ 7 ধারা। এরপরের ধারা হচ্ছে পিআরবি ৪৫৮ বিধি। এরপর হচ্ছে অস্ত্র আইনের ২০ ক। এই চারটাই আছে, এর বাইরে নাই। তাহলে নামের সাথে ধারা টানবেন, তাহলে কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি ধারার সাথে নাম টানেন, যেমন যখন দণ্ডবিধি পড়তেছেন তখন এই দণ্ডবিধির ৭৫ ধারা বর্ধিত দণ্ড পড়লেন। আমি যদি আপনাদের ক্লিয়ার করি তাহলে আপনারা বুঝতেই পারবেন। আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধি অলরেডি পড়েছি, আমাদের পড়া শেষ। এখন ফৌজদারি কার্যবিধি ২২১ যে বর্ধিত দণ্ড, এটা কিন্তু কারোরই মনে নাই। আছে? নাই। কারণ কি, আপনারা ওই ধারা দিয়ে নাম শিখেছেন, এই জন্য মনে নাই। তো এটা তো ফৌজদারি যখন পড়ছিলেন তখন মাথায় ঢুকছিল। এখন ফৌজদারি পড়া শেষ, এখন ভুলে গেছেন। ফৌজদারি পড়া শেষ, এখন ভুলে গেছেন। তো এবার দেখেন কাহিনী কি, ফৌজদারি তো আর মাথায় নাই, এখন দণ্ডবিধি পড়তেছেন। এখন দণ্ডবিধিতে এসে আজকে আমি বর্ধিত দণ্ড পড়াইলাম, দণ্ডবিধি ৭৫ দ্বারা সবার মাথায় ঢুকছে যে বর্ধিত দণ্ড দণ্ডবিধির ৭৫ দ্বারা। তো ফৌজদারিটা তো ওইদিকে ভুলেই গেছেন। আর আজকে দণ্ডবিধি পড়ার কারণে দণ্ডবিধিটা মনে থাকবে ২-৩ দিন। এরপরে দণ্ডবিধি বাদ, আমরা যখন পিআরবি পড়বো তখন পিআরবিতে ৪৫৮ বিধিতে আবার বর্ধিত দণ্ড আসবে। তখন এর ভিতরে ফৌজদারিও ভুলে যাবেন, দণ্ডবিধিও ভুলে যাবেন, মনেই থাকবে না, তখন পিআরবিটা মনে থাকবে। এরপরে অস্ত্র আইন যখন পড়বো তখন পিছনের তিনটাই ভুলে যাবেন, তখন অস্ত্র আইনের ২০ ক মনে থাকবে। তাহলে আমি আপনাদের বোঝাতে চাইতেছি, আপনারা যদি ধারা দিয়ে নাম মনে রাখার চেষ্টা করেন তাহলে ভুলে যাবেন। কিন্তু আমরা কি করব, নামের সাথে ধারা টানবো, নামের সাথে ধারা টানবো। এই জন্য আমরা কিন্তু পরীক্ষায় ভালো করি না, এবং পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসে তখন এই প্রশ্নের উত্তরে কোন কোন ধারা আসবে সেটা বুঝতে পারি না। আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি যে কিভাবে ধারাটা টানবেন? বর্ধিত দণ্ড যখনই নামটা আসলো তখন এর সাথে রিলেটেড ধারাগুলো আমরা টেনে নিব। পেনাল কোডের বা দণ্ডবিধির ৭৫ ধারা, ফৌজদারি কার্যবিধির ২২১ ধারা, পিআরবি ৪৫৮ বিধি, অস্ত্র আইনের ২০ ক ধারা। এই তো হয়ে গেল। এবার হ্যাঁ, তো এই হলো কথা। আবার আরেকটা ধারা আছে কিন্তু ফৌজদারিতে ৫১১ বর্ধিত দণ্ড নিয়ে। বর্ধিত দণ্ড কি? ওই যে আদালতে বর্ধিত দণ্ড, তাকে যে সে যে বর্ধিত দণ্ড পাবে, ভাগে যে সে বর্ধিত দণ্ড পাবে, তা আগের দণ্ডটা প্রমাণ করতে হবে। মানে বর্ধিত দণ্ডের কথাটার উল্লেখ আছে আবার ৫১১ ধারাতে। ৫১১ ধারাতে আমরা পড়ছিলাম পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি, এটা পড়ছিলাম। তার হ্যাঁ, ৫১১তে ফৌজদারির ৫১১তে। তো ফৌজদারির ৫১১তে একটু মিউট করেন। হ্যাঁ, ফৌজদারির ৫১১তে আমরা পড়ছিলাম পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি। তো এখানে একটু এখন পুরা ঘটনাটা আমি একটু আমার ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করি। যদিও ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো তো গুরুত্বপূর্ণ, ছেড়ে দিলে তো বিষয় বুঝবেন না, এই জন্য বলতে হচ্ছে। এবার আমরা আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে বর্ধিত দণ্ড। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে কি? বর্ধিত দণ্ড। তো বর্ধিত দণ্ড কাকে বলে? বলতেছে কোনো ব্যক্তি দণ্ডবিধি আইনের ১২ ও ১৭ অধ্যায়ের অধীনে ৩ বা ততোধিক বৎসরের জন্য ৩ বা ততোধিক বৎসরের জন্য কোনো অপরাধে দণ্ডিত হওয়ার পর
যদি সে পুনরায় একই ধরনের অপরাধ করে তাহলে তার সংশোধনের জন্য আদালত নির্ধারিত দণ্ডের অতিরিক্ত যে সকল দণ্ড প্রদান করতে যে সকল দণ্ড প্রদান করে তাকে কি বলে? বর্ধিত দণ্ড বলে। সংজ্ঞা শিখলাম, সেটা শিখলাম কোথা থেকে? 75 ধারা থেকে। সংজ্ঞা হচ্ছে 75 ধারা থেকে। আচ্ছা, এরপর বর্ধিত দণ্ড সম্পর্কে পরের কাহিনী যে 221-এর সাথে কি বলতেছে? 221-এর সাথে বলতেছে যে 221-এর সাথে এটা ফৌজদারি, এটা হচ্ছে পদ্ধতিগত আইন। হ্যাঁ হ্যাঁ, 221-এর 7, 255, 255 কি ফৌজদারির? কমেন্টটা চলে গেল, আমি ফুল পড়তে পারলাম না। আচ্ছা যাই হোক, হ্যাঁ যেগুলো আছে সেগুলোর সেই ধারাগুলোর ভিতরে বর্ধিত দণ্ড কথা আছে বলেই তারা ওই ধারাগুলো উঠাইছে, রাইট? এবার আমরা তো বেশ কয়েকটা বলেই দিছি। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? বর্ধিত দণ্ড কাকে বলে? সংজ্ঞা শিখলাম, পেনাল কোডের 75 ধারা। আর 221-এর 7 এটা হচ্ছে সিআরপিসি। সিআরপিসি যেহেতু পদ্ধতিগত আইন, এখানে পদ্ধতিটাই বোঝাবে। এখানে পদ্ধতিটাই বোঝাবে। কি পদ্ধতি? 221-এর সাথে বলতেছে যে কেউ যদি আহ, আগে এই ধরনের অপরাধ করে থাকে, একটা মানুষের বিচার চলতেছে, আদালতে মামলা মামলা চলতেছে বা বিচার চলতেছে তার, তো যে বাদী সে তো চাইবেই আসামি যেন বেশি শাস্তি পায়। তো তার যে বিচার চলতেছে সেই বিচারের কোনো এক পর্যায়ে বাদী পক্ষ বলল যে জজ সাহেব, সে আমার বাসায় যে চুরি করেছে এই চুরির মামলা তো বর্তমানে চলতেছে, এর আগেও সে এই ধরনের চুরি চুরি করছে এবং সেই মামলায় 3.5 বছর সাজা ভোগ করছে। আদালত বলবে তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে বলবে যে তাহলে সে যে চুরি করছে আগে আগে যে সাজা ভোগ করছে এগুলোর প্রমাণ দেখান। তখন ওই যে 511 ধারা মোতাবেক সে যে হাজতে জেল খাটছে বা জেলখানায় যে হাজতে সাজা ভোগ করছে সেই জেল হাজতের ভারপ্রাপ্ত অফিসারের থেকে একটা সার্টিফিকেট আনবে। এনে যদি আদালতে দেখাইতে পারে যে এর আগে সে এই হাজতে বা এই জেলখানায় সাজা ভোগ করছে, তখন কিন্তু আদালত কি করবে? সেটা মেনে নিবে যে হ্যাঁ সেটা ভোগ করছে। তখন এই যে মামলাটা চলতেছে এই মামলার নথিপত্রের সাথে তাকে বর্ধিত দণ্ড দেওয়া যেতে পারে এবং সে এই একই ধরনের অপরাধ পূর্বে করছে, এতদিনের সাজা ভোগ করছে, এই ধরনের একটা লিখিত প্রতিবেদন মামলার নথির সাথে অ্যাড করবে। এই হলো 221-এর 7 ধারা। কথা বলছেন? আচ্ছা, এবার তাকে যে বর্ধিত দণ্ড দেওয়া যেতে পারে, এই বর্ধিত আগে যে সে অপরাধটা করছে এটা প্রমাণ করবে কোন ধারা দিয়ে? 511 ধারা দিয়ে। আর আদালতের যে নথিপত্র, নথিপত্রের সাথে হ্যাঁ সে আগে অপরাধ করছিল, সাজা সে আগে ভোগ করছে, এই কারণে তাকে বর্ধিত দণ্ড দেওয়া যাবে, এই সমস্ত কথাবার্তা নথিপত্রের সাথে অ্যাড করবে 221-এর 7 ধারাতে। তার মানে ওই মামলার যে কোনো পর্যায়ে, শুরুতে হোক শেষে হোক বা রায় দেওয়ার আগে হোক, যে কোনো, রায় দেওয়ার পরে তো আর হবে না, রায় দেওয়ার আগে ওরকম যে কোনো পর্যায়ে নথির সাথে এই বিষয়টা অ্যাড করবে, বর্ধিত দণ্ড দেওয়া যাবে এই বিষয়টা অ্যাড করবে 221-এর 7 ধারা। 221-এর 7 ধারা। আর সে যে আগে সাজা ভোগ করছে সেটা প্রমাণ করবে 511 ধারা। আর 458 ধারাতে বলতেছে, 458 ধারাতে বলতেছে যে সে যে এই ধরনের অপরাধ করছিল আগে, এবার তাকে বর্ধিত দণ্ড দেওয়া যাবে, এই বিষয়ে আদালতের কাছে আবেদন করা যাবে। ঠিক আছে? তো এই হলো কথা, আমরা এতটুকুই জানি আপাতত বর্ধিত সাজা সম্পর্কে, এর বাইরে আর জানার দরকার নাই। অস্ত্র আইনের বিষয়টা যখন অস্ত্র আইন পড়বো তখন পড়বো। তাহলে আমরা আজকে শিখলাম বর্ধিত দণ্ড 75 ধারা। বর্ধিত দণ্ড কাকে বলে সেই সংজ্ঞাটাও শিখছি। কোনো ব্যক্তি দণ্ডবিধি 1860-এর 12-17 অধ্যায়ের অধীনে 3 বা ততোধিক বৎসরের জন্য কোনো অপরাধে দণ্ডিত হওয়ার পর পুনরায় একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে তার সংশোধনের জন্য আদালত নির্ধারিত দণ্ডের অতিরিক্ত যে দণ্ড প্রদান করেন তাকে বর্ধিত দণ্ড বলে। দণ্ডবিধি 75 ধারা। আচ্ছা, তো এই যে আমি সংজ্ঞাটা আমার নিজের ভাষায় আপনাদের জন্য খাতায় হ্যান্ড নোট করে লিখে দিলাম। বইয়ে কিন্তু এইভাবে সংজ্ঞা লেখা নাই, বা অন্যান্য স্যাররা কিভাবে লিখছে তা আমি জানি না। যদি আমার এটার চাইতে সহজ হয় তাহলে সেখান থেকে শিখতে পারেন, আর যদি অন্যান্য জায়গা থেকে এটা সহজ হয় তাহলে এটা শিখতে পারেন। আমার কথা হলো যেটা সহজ আপনারা সেটাই শিখেন। তো এই হলো আমাদের 75 ধারা। 75 ধারা পর্যন্ত আমরা পড়লাম। আমাদের তৃতীয় অধ্যায়ের অবসান হলো, তৃতীয় অধ্যায় শেষ হলো। এখন আমরা চতুর্থ অধ্যায় পড়বো, যেটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম সমূহ। 76 থেকে শুরু।
আমাদের মিট অ্যাপে ক্লাস হবে 1 ঘন্টা পর্যন্ত, এরপরে কেটে যাবে অটোমেটিক। 1 ঘন্টা পর্যন্ত কথা বলার পরে এরপরে মনে হয় আর ক্লাস ভালোও লাগবে না। কি বলেন আপনারা? এরপরে ভালো লাগবে 1 ঘন্টা ক্লাস করার পরে? আচ্ছা, আপনাদের সাথে আরেকটা আমার পরামর্শমূলক কথা আছে। এখানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আপনাদেরকে হ্যাঁ, তাহলে আমরা 1 ঘন্টা পর্যন্ত করবো যতটুকু যাওয়া যায়। হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে পরে ফোন দিই। ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পরে তোমাকে ফোন দিব, ঠিক আছে? ওকে। তাহলে আমরা এখন নতুন একটা চ্যাপ্টারে ঢুকি। নতুন আলোচনা করব হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি কল দিব তখন। আর এখন আমরা চতুর্থ অধ্যায়টা শুরু করি। কয়েকটা ধারাও যদি পড়তে পারি তাহলে তো আমাদের পড়াটা আগায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো অধ্যায় 4, দণ্ডবিধির অধ্যায় 4। এই অধ্যায় 4 থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। ধরেন 5 বছরের মধ্যে 1 বছর গ্যাপ যায়, বাকি 4 বছরের প্রশ্ন আসে। তাহলে এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ? বলতেছে অধ্যায় 4, সাধারণ ব্যতিক্রম সমূহ। সাধারণত বুঝেন, যেটা স্বাভাবিক। ব্যতিক্রম কি? ব্যতিক্রম মানে নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূত কোনো কিছু। যেমন ধরেন একটা মানুষ আরেকটা মানুষকে খুন করলো, সেটা একটা অপরাধ মাস্ট। কিন্তু সেটা যে কারণে খুন করছে, যেমন ধরেন একটা উদাহরণ দিই। আচ্ছা, যতটুকু যাওয়া যায় 15 মিনিট তো আছে, 15 মিনিটে যতটুকু যাওয়া যায়। আচ্ছা, একটু একটা কথা বলি শোনেন। একটা মানুষ যখন আরেকটা মানুষকে খুন করলো তখন সাধারণত সে খুনের দায়ে দণ্ডনীয় হবে, 302 ধারা মোতাবেক অপরাধী হবে। কিন্তু যাক, আমার কাছে এর বাইরে উদাহরণ আসতেছে না, তাই জন্য এই উদাহরণটা দিচ্ছি। সবাই তো আসলে প্রাপ্তবয়স্ক, তো মাইন্ড করার কিছু নাই। সামনে বাড়ি। তো কোন একটা লোক যখন একটা আহ, মহিলাকে ধর্ষণ করতে যাবে, ওই ওই ধর্ষণের চেষ্টা যখন সে চালাচ্ছে, তখন যদি মহিলা কোনো কিছু দিয়ে আঘাত দিয়ে তাকে খুন করে ফেলে, তখন কিন্তু আর এই মহিলার এটা অপরাধ হবে না। এটা অপরাধ হবে না। তো খুন করা একটা অপরাধ, এমন পরিস্থিতিতে খুন করলো যার কারণে সেটা অপরাধী হলো না। এটাই হলো ব্যতিক্রম। এটা হলো ব্যতিক্রম, মানে যে কাজ করলে যেটা হওয়ার কথা সেটা না হয়ে উল্টাটা হবে। এটাই হচ্ছে ব্যতিক্রম। এটাই হচ্ছে ব্যতিক্রম। তো অধ্যায় 4-এ বলতেছে সাধারণ ব্যতিক্রম সমূহ। তার মানে পৃথিবীতে যে সকল কাজ আমরা করি, আর যে সকল কাজের কারণে যে সকল অপরাধ হয়, এবার ওই সকল কাজ করা সত্ত্বেও অপরাধ হবে না। এটাই হবে ব্যতিক্রম। এটাই হবে ব্যতিক্রম। তো অধ্যায় 4, সাধারণ ব্যতিক্রম সমূহ। অধ্যায় 4-এর ধারা হচ্ছে 76 থেকে 106 পর্যন্ত। 76 থেকে কত, 106 পর্যন্ত। তো 76 ধারাটা আমরা একটু পড়ি। 76 ধারাতে বলতেছে আইন বলে বাধ্য বা তথ্যের ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ নয়। তোর পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, এর আগে এসেছে। আর এর আগে কখনো এসেছে, সৃজনশীল হওয়ার আগে এই ধরনের প্রশ্ন আসতো যে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন বা উল্লেখ করুন। আগেকার প্রশ্নতে এগুলো আসতো। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যদি 4,000 মানুষ পাশ করানোর জন্য বিশেষ পদোন্নতি পরীক্ষা নেয়, তাহলে প্রশ্নের ধরন কিন্তু আগেকার মতোই হবে। প্রশ্নের ধরন আগেকার মতোই হবে। তার মানে আপনাকে কি করতে হবে? ওই আগেকার ধরনের মতো প্রশ্নের উত্তর শিখতে হবে, পাশাপাশি সৃজনশীল শিখতে হবে। কারণ আগেকার ধরনের মতো প্রশ্ন আসলো অন্তত 2-1টা সৃজনশীল থাকবে। একেবারেই হয়ে যাবে না। একেবারেই হলে তো 20,000-এ 20,000 পাশ করে যাবে। তো একেবারেই সহজ হবে না। 2-1টা পেঁচের প্রশ্ন থাকবে, এই কারণে সৃজনশীল পড়তে হবে। তা আমরা 76 ধারা পড়তেছি। 76 ধারা কিন্তু সাধারণ ব্যতিক্রম পড়তেছি, মানে একটা কাজ করবে, ওই কাজটা করলে অপরাধ হওয়ার কথা ছিল কিন্তু অপরাধ হবে না। কি কারণে অপরাধ হবে না এই জিনিসটাই বুঝবো 76 ধারাতে। 76 ধারাতে বলতেছে আইন বলে বাধ্য। আইন বলে বাধ্য কি? আমরা কনস্টেবল বা এএসআই যারা অধস্তন পুলিশ অফিসার, আমাদেরকে যদি থানার ভারপ্রাপ্ত অফিসার থেকে আপওয়ার্ড কোনো অফিসার বলে যে এই কাজটা করো, তাহলে কি আমরা না করে পারবো? ফর এক্সাম্পল ধরেন আমরা একটা বেআইনি সমাবেশে ডিউটিতে আছি। এখন এখানে এএসপি স্যার আছে, সার্কেল অফিসার আছে।
এই ধরনের বড় বড় অফিসার আছে, দেখা গেল ঘটনার পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, যদি এদেরকে ছত্রভঙ্গ করা না হয়, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হবে, মানুষের জানমালের ক্ষতি হবে। এই সার্বিক বিষয় বিবেচনা করে সিনিয়র অফিসার বা সার্কেল অফিসার বলল যে এদেরকে ছত্রভঙ্গ করার জন্য ফায়ার করো। যারা কনস্টেবল বা এএসআই ফিল্ডে আছে তাদেরকে বললো ফায়ার করো। তো অফিসার, ঊর্ধ্বতন অফিসার যেহেতু এখানে আদেশ করছে, এটা আইন বলে বাধ্য হয়ে আমরা এটা এটা করতে বাধ্য, এই কাজটা করতে আমরা বাধ্য, আইন অনুযায়ী এই কাজটা করতে আমরা বাধ্য। তো আমরা এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সেখানে ফায়ার করলাম, এখানে ফায়ার করলাম। তো ৭৬ ধারা বলতেছে আইন বলে বাধ্য হয়ে যে কাজ করা হবে সেটা অপরাধ হবে না, যেটা আমরা ফৌজদারিতে ১০০ কত ৩২-এ না ১৩২-এ পড়েছিলাম যে সরল বিশ্বাসে যদি কোনো সৈনিক কোনো সমাবেশে ফায়ার করে তাহলে তার এটা অপরাধ হবে না। এটা আমরা ১৩২ ধারাতে পড়েছি। তো ফৌজদারির ১৩২-এর সাথে রিলেটেড হলো ৭৬ ধারা। ৭৬ ধারা বলতেছে আইন বলে বাধ্য হয়ে যদি কোনো সৈনিক বা অধস্তন অফিসার কোনো কাজ করে, যেমন গুলি পর্যন্ত করে, তবুও সেটা অপরাধ, তবে সেটা অপরাধ হবে না। আর ৭৬-এর আরেকটা পয়েন্ট আছে তথ্যের ভুল ধারণা বশত। এবার পুলিশ অফিসারকে একটা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো যে সজীব নামক ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করবেন। তো পুলিশ অফিসার রাত্রেবেলায় গেল গ্রেপ্তার করার জন্য। কাকে নিয়ে যাবে? গ্রাম পুলিশকে নিয়ে যাবে, কারণ সে তো চিনে না বাড়িঘর। তো গ্রাম পুলিশকে ফোন দিয়ে আনলো, এনে গ্রাম পুলিশকে নিয়ে সজীবকে গ্রেপ্তার করার জন্য গেল। তো গ্রাম পুলিশের বাড়ি হচ্ছে এই সজীবের বাড়ি থেকে অনেক দূরে, সেও ভালো করে চিনে না সজীবকে, রাজীবকে, কিন্তু এটা সজীবের বাড়ি, এটা সজীবের বাবার বাড়ি, এটা সে চিনে। তো সজীব রাজীব দুই ভাই, কোনটা সজীব কোনটা রাজীব এটা সেও চিনে না। এবার গ্রাম পুলিশ কি করলো, অপরাধী কিন্তু সজীব, যখন ঘরে ঢুকলো তখন রাজীবকে দেখায় বলতেছে এটাই সজীব। গ্রাম পুলিশ, তো গ্রাম পুলিশ যেটা দেখাই দিল, পুলিশ অফিসার তো সেটা জানে না। পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য গেল, এবার মনে করলো যে যেটা দেখাইছে সেটাই সজীব মনে করলো, তো এক গ্রেপ্তার করে নিয়ে আসলো। তো গ্রেপ্তার করে নিয়ে আসাতে সেটা এখানে কি হয়েছে, তথ্যের ভুল ধারণা বশত এখানে একটা একটা ভুল আইনের একটা অপপ্রয়োগ ঘটানো হয়েছে। কারণ রাজীবের কোনো দোষ নাই, তাকে গ্রেপ্তার করাটা উচিত হয় নাই। তো যদি বিনা দোষে তাকে গ্রেপ্তার করা হয় তাহলে অবৈধ অবরোধের দায়ে পুলিশ অফিসার দণ্ডিত হবে, অবৈধ অবরোধের দায়ে দণ্ডিত হবে। কিন্তু যেহেতু এখানে তথ্যের ভুল হওয়ার কারণে, তথ্য ভুল হওয়ার কারণে ওই রাজীবকে সজীব মনে করে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে এই পুলিশ অফিসারের বা সরকারি কর্মচারীর কোনো অপরাধ হবে না। এই হলো ৭৬ ধারা। তাহলে ৭৬ ধারা যদি যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। ১ নম্বর পয়েন্ট দিয়ে লিখবেন আইন বলে বাধ্য বা তথ্যের ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ নয়। নিচে ধারা দিবেন দণ্ডবিধি ১৮৬০-এর ৭৬ ধারা। এই হলো কি ৭৬ ধারা। মাত্র একটা পয়েন্ট লিখলাম আমরা, এরকম অনেকগুলো পয়েন্ট লিখতে হবে। যখন প্রশ্ন আসবে যে সাধারণ ব্যতিক্রমের বিষয়সমূহ আলোচনা করুন, তখন ৭৬ থেকে শুরু করে ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৭, ৮৮, ৮৯, তারপরে ৯২, ৯৩, ৯৪, এই ১২ থেকে ১৪ থেকে ১৫টা বা ১৬টা পয়েন্ট দিতে হবে তখন। তাহলে এবার বুঝছেন আপনার লেখার স্পিড কত থাকতে হবে, অনেক লেখার স্পিড থাকতে হবে, ১৬টা পয়েন্ট পুরা লিখে দিয়ে আসতে হবে। আর নাহলে কিন্তু অনেকটা ভালো হবে না পরীক্ষা, মানে সবগুলো সাধারণ ব্যতিক্রমের যতগুলো ধারা আছে সবগুলো ধারা উঠাই দিতে না পারলে মার্ক কম পাবেন, এটা নিশ্চিত থাকেন, মার্ক কমে যাবে। আচ্ছা, তো আমরা ৭৬ ধারা পড়লাম, এখন ৭৭ ধারা পড়ি। ৭৭ ধারা বলতেছে বিচারক কর্তৃক, বিচারক তো বুঝেন আদালতের জজ, ম্যাজিস্ট্রেট, বিচারক কর্তৃক বিচার কার্য পরিচালনাকালে সরল বিশ্বাসে তিনি যে রায় দিবে বা আইন বলে ক্ষমতাপ্রাপ্ত হয়ে সে যে রায় দিবে, ওই রায়টা যদি সঠিক না হয় তাও তার অপরাধ হবে না, তাও তার অপরাধ হবে না। এই হলো ৭৭ ধারা। তাহলে একটু সাজায় লেখেন ২ নাম্বার দিয়ে, প্রশ্নের উত্তর বলতেছি, হ্যাঁ ২ নাম্বার দিয়ে কি হবে, বিচারক কর্তৃক বিচার কার্য পরিচালনাকালে সরল বিশ্বাসে আইনানুগ রায় দেওয়ার ফলে যদি কোনো অপরাধ হয় তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। আপনি আপনার মনের কথাটা লিখবেন, আপনার মনের মতো করে
যেভাবে খুশি সেভাবে মূল কথা ঠিক রেখে আপনি আপনার মতো করে বাক্য সাজিয়ে লিখবেন, ঠিক আছে? তাহলে যাবে। মানে রায়টা দিছে, সে তো মনে করতেছে এটাই ঠিক, এই রায়টাই ঠিক, এই বিশ্বাস থেকেই দিছে, যাবে। তাহলে ৭৭ ধারা কি? বিচারক কর্তৃক বিচার কার্য পরিচালনাকালে সরল বিশ্বাসে আইনানুগ যে কোনো কার্য যেটা সে করেছে বা রায় দিয়েছে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমি লিখে দিয়েছি হ্যান্ড নোটে, হ্যান্ড নোটে যেভাবে লেখা আছে সেভাবে আপনারা পড়ে নিলেই হবে। হ্যাঁ, ওখানে তো একদম মানে গোছায় লেখা, যেভাবে লিখিত পার্টে যেভাবে লিখবেন সেভাবে। তাহলে ২ নম্বর ক্লোজ হলো ৭৭ ধারা। এবার ৩ নম্বর পয়েন্টে যাই, ৭৮ ধারা। বলতেছে আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কার্য অপরাধ নয়। আদালত যে রায় দিছে এই রায়কে অনুসরণ করে কেউ যদি কোনো কাজ করে সেই কাজটা অপরাধ হবে না। সেই কাজটা অপরাধ হবে না। কি ধরনের? এমনিতে যদি একজন আরেকজন আহ, মানুষকে যে ফাঁসিতে ঝুলাইয়া মারে তাহলে অবশ্যই খুন। এমনিতে যদি আরেকজন মানুষকে বিষ খাওয়াইয়া মারে সেটাও খুন। তাহলে আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয় তো এই মৃত্যুদণ্ড কার্যকরী করে কে? জল্লাদ করে। জল্লাদে তাকে ফাঁসিতে ঝোলায়। অথবা আগেকার দিনে যখন ফাঁসির ব্যবস্থা ছিল না তখন বিষ পান করাইয়া মৃত্যুবরণ করাইতো আগেকার দিনে। হ্যাঁ, আমরা যদি জানি যে সক্রেটিসকেও কিন্তু বিষ পান করাইয়া মৃত্যুবরণ করাইছে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের কারণে। সে ভালো ভালো কথা বলে এটা রাজার বিরুদ্ধে চলে গেল, এই জন্য রাষ্ট্রদ্রোহ হয়ে গেল। এই কারণে তাকে বিষ পান করাইয়া মৃত্যুদণ্ড দিয়েছে, তখন এই ফাঁসি টাসি ছিল না। তো এইভাবে যদি নর্মালি কেউ কাউকে খুন করে মৃত্যু ঘটায় তাহলে তো অবশ্যই তার অপরাধ হবে। কিন্তু আদালতের রায় কার্যকরী করার জন্য, আদালতের রায় অনুসারে সে কাজ করার জন্য যদিও কারোর মৃত্যু ঘটায় তবুও সেটা অপরাধ হবে না। এই কথাটাই বলতেছে ৭৮ ধারাতে, যে আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কার্য অপরাধ নয়। কত? দণ্ডবিধি ৭৮ ধারা। তাহলে আমরা ৩টা পয়েন্ট পেলাম। নাম্বার 1 পয়েন্ট, আইন বলে বাধ্য। 2 পয়েন্ট, আমি কিন্তু ধারা বলতেছি না, আচ্ছা ধারা বলে যাই। ৭৬ আইন বলে বাধ্য। ৭৭ বিচারকের কার্য। ৭৮ আদালতের রায় বা আদেশ অনুসারে কাজ। ৭৯ আইন সমর্থিত। এবার কি? আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য অপরাধ নয়। ৭৯ ধারাতে বলতেছে, ৭৯ ধারাটা একদম সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ, সাধারণ মানুষ, পুলিশ, বিচারক, আইনজীবী সবার ক্ষেত্রে, যত ক্যাটাগরির মানুষ সবার ক্ষেত্রে ৭৯ ধারা প্রযোজ্য। তো ৭৯ ধারাতে কি বলতেছে? একটা মানুষ দেখতেছে যে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতেছে। আই মিন রাকিব দেখতেছে সজীব রাজীবকে খুন করতেছে। ধরেন রনি রনি রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় সে দেখতেছে সজীব কি করতেছে, রাজীবকে খুন করার প্রস্তুতি নিচ্ছে, মানে খুন করে ফেলবে এমন এমন অবস্থা। তো এই অবস্থায় রনি কি করলো? দৌড়ে গিয়ে সজীবকে মানে সরাই ফেললো বা বাধা দিল। বাধা দেওয়ার পরে শুধু বাধাই দিল না, অবরোধ করলো, আটক করে ফেললো। শুধু আটকই করলো না, পুলিশের কাছে নিয়ে তাকে আহ, প্রেরণ করলো, পুলিশের হাতে সোপর্দ করলো। তো এই যে এতগুলো কাজ করলো, নিঃসন্দেহে সেটা কিন্তু অবৈধ অবরোধের অপরাধ হইতো। কিন্তু সে সরল বিশ্বাসে একটা মানুষকে বাঁচানোর জন্য এই কাজটা করছে। তো এই কাজটা সে মনে করতেছে তার জন্য আইন সমর্থিত, আইন সমর্থন করে একটা মানুষের জীবন বাঁচানো, এটা আইন সমর্থন করে। তো এই সরল বিশ্বাসে সে কাজটা করে ফেললো। আইন তাকে সমর্থন করবে এটা মনে করে ফেললো। তো ৭৯ ধারা এসে এসে বলতেছে যে আইন সমর্থিত বা ভুল ধারণা বশত। আচ্ছা, এখানে ভুল ধারণা কি? এখানে আইন সমর্থিত বলে করছে, ঠিক আছে, কিন্তু এখানে সজীব যে রাজীবকে মারতে যাচ্ছিল, ওই সজীব কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতেছিল। রাজীব এমন এক কাজ করে রাখছে যেটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে সজীব নিজেও বাঁচতে পারবে না। তো দেখা গেল এবার সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে সে কিন্তু আরেকজনের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে। তার মানে এটাও তার জন্য আইনানুগ। কিন্তু আসলে রনি তো জানে না যে সে আইনানুগ কাজ করতেছে। সে আরেকজনকে মারলেও সে আইনানুগ কাজই করতেছে, সেটা তার রনি জানে না। হ্যাঁ, যেহেতু সেটা জানে না তাহলে সে কিন্তু এখানে ভুল ধারণা বশত তাকে অবরোধ করছে, ভুল ধারণা বশত অবরোধ করছে। তো এই ধরনের ভুল ধারণা যদিও করে আর কাজটা যদি শেষ মনে করে যে আইন সমর্থিত, তাহলে তার এই কাজে কোনো অপরাধ হবে না, তার এই কাজে কোনো অপরাধ হবে না। তাহলে ৭৯ ধারাটা আমরা মনে রাখবো, আইন সমর্থিত
বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য অপরাধ নয়। ৭৯ ধারা। এবার দণ্ডবিধির ৮০ ধারা বলতেছে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত কোনো কার্য সম্পাদন হলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। ৮০ ধারা। ৮০ ধারার একটা সুন্দর উদাহরণ আছে, সেটা কুটারের মানে কুড়াল দিয়ে কাঠ কাটার বিষয়ে। তো ধরেন আপনি একজন কাঠুরিয়া বা মানুষের বাড়িতে গিয়ে লাকড়ি লাকড়ি যে টুকরো টুকরো করে দেন, এই জন্য আপনি পারিশ্রমিক পান। তো এটা আপনার একটা আইনানুগ কাজ। এটা হচ্ছে আপনার আইনানুগ কাজ। এই একটা বাড়িতে গেলেন, গাছ কেটে টুকরো টুকরো করে দিবেন, তো এর বিনিময়ে আপনি পারিশ্রমিক নেন। এটা কিন্তু আপনার জন্য আইনানুগ কাজ, মানে এটা কিন্তু আইন বহির্ভূত কাজ না, এটা আইনানুগ কাজ। এই কাজটা আপনি করতে গেলেন, আইনানুগ কাজ করতে গেলেন, গিয়ে আপনি আপনার সতর্কতা প্রতিদিন যেভাবে কাঠ কাটেন সেভাবেই আপনার সতর্কতা অবলম্বন করে কাঠ কাটতেছেন। তো অনেক সময় কিন্তু গ্রামে কাঠ কাটার এই দৃশ্যগুলো মানুষ এসে পাশে বসে বসে দেখে, যারা আজাইরা থাকে তারা বসে বসে দেখে আর গল্প করে। তো এরকমই একটা মানুষ পাশে ছিল, সে কাঠ কাটতেছিল, তখন কোটারটা কি হলো, যেটার সাথে আটকানো থাকে সেটা থেকে ছুটে গিয়ে যে পাশে ছিল তার মাথায় পড়লো, সে মারা গেল। এবার ৮০ ধারা বলতেছে আইনানুগ কার্য সম্পাদন কালে এটা কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত যদি কোনো আহ, অপরাধ, যদি কোনো কার্য সম্পাদন হয় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই হলো ৮০ ধারা। আমরা মনে হয় আর সামনে বাড়তে পারবো না, আমাদের সময় শেষ। তাহলে সংক্ষেপে মনে রাখবেন ৭৬ আইন বলে বাধ্য, ৭৭ বিচারকের কাজ, ৭৮ আদালতের রায় বা আদেশ অনুসারে কাজ, ৭৯ আইন সমর্থিত কাজ, ৮০ আইনানুগ কাজ। আইনানুগ কাজ মানে কুড়াল দিয়ে মনে রাখতে পারেন বা দুর্ঘটনা দিয়ে মনে রাখতে পারেন। কুড়াল যেহেতু উদাহরণে আছে সেটা, বা দুর্ঘটনা দিয়ে মনে রাখাটাই সবচেয়ে বেস্ট। তো ৮০ ধারা এই পর্যন্তই থাকুক। দেখেন আমরা